মর্নিং এভরিওয়ান, আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। সেটি হচ্ছে বাংলা MIL এর একটি ইম্পর্টেন্ট প্রবন্ধ বলতে পারো। সেটি হচ্ছে মূল্যবোধ শিক্ষা। এখানকার দুইটি চ্যাপ্টার, যেটা হচ্ছে মূল্যবোধ শিক্ষা এবং কৈশোরকাল, এই দুইটি চ্যাপ্টার আমাদের ব্যক্তিগত জীবনের সাথে অনেকটা জড়িত। তো আমি আশা রাখি সবাই ভিডিওটি না টেনে সুন্দরভাবে দেখবে এবং এই গল্পটি মানে প্রবন্ধটি অনেক দরকারি, আমাদের ব্যক্তিগত জীবনেও কিন্তু আমরা তার প্রভাব দেখতে পাই। তো লাইন ধরে ধরে আমরা এই প্রবন্ধটি বা গল্পটি আলোচনা করব। খুব সুন্দর লিখেছেন ডক্টর সুজিত বর্ধন। তো ডক্টর সুজিত বর্ধন কে ছিলেন তা জানা আমাদের দরকার। ডক্টর সুজিত বর্ধন ছিলেন একজন লেখক তথা গবেষক। উনি অধ্যাপনাও কিছুদিন করেছিলেন গুয়াহাটির পাণ্ডু কলেজে। এইভাবে ওনার জীবন শুরু হয়েছিল এবং এই যে মূল্যবোধ শিক্ষা লিখেছেন যেটা, সেটা আমাদের ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে অনেকটা দরকার। তার উদ্দেশ্য ছিল যে জ্ঞানকে পুঁথিগত শিক্ষার মাধ্যমে না রেখে আত্মশক্তি, নিজে চলার যে ক্ষমতা এবং আত্ম অনুশাসন, নিজেকে অনুশাসনের মধ্যে রাখা, নিজেকে নিয়ম শৃঙ্খলার মধ্যে রাখা, এই তার প্রবন্ধের মূল উদ্দেশ্য ছিল। তো আমরা মূল্যবোধ পাঠে যাওয়ার আগে জানতে হবে যে মূল্যবোধটা কি। মূল্যবোধটা হচ্ছে যেটা সামাজিকভাবে সমর্থিত যে কোনো কাজ, ধর্ম, আচরণ, যেটাকে মানুষ সম্মান দেয়, মানুষ গুরুত্ব দেয়, সেই আচরণ, সেই কর্মটাকে মূল্যবোধ শিক্ষা বলে। এবং একটা মানুষের জীবনে সেই মূল্যবোধ থাকাটা অনেক দরকার। আজকে যদি মানুষের মনে মূল্যবোধটাও না থাকে, তাহলে সে একজন সুন্দর মানুষ হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে। উদাহরণ দিয়ে যদি আমি তোমাদের কথাটা বলি, তাহলে ধরো তোমার পাশের বাড়ির একজন লোক মারা গিয়েছে, সেই দিন তোমার বাড়িতে বিবাহ। তুমি যদি সেই ক্ষেত্রে জুড়ে জুড়ে সাউন্ড দিয়ে বক্সটা বাজাও, তাহলে কিন্তু তোমার সেখানে সামাজিক মূল্যবোধটা কম বোঝা যাবে। কারণ তুমি যেহেতু সমাজের একজন, তুমি সমাজকে নিয়ে চলবে, সমাজের সবাই সাথে চলবে, আর তোমার পাশের বাড়ির একজন লোক মারা গেছে, সেক্ষেত্রে তোমাকে তো সাউন্ডটা কমাতে হবে বা বন্ধ করতে হবে। সেটা তোমার সামাজিক মূল্যবোধ। কারণ তুমি একজন সমাজের মানুষ, তোমার সমাজের মানুষ হিসাবে তোমার দায়িত্ব রয়েছে, তোমার ভিতরে মূল্যবোধ রয়েছে। যদি তোমার ভিতরে মূল্যবোধ না থাকে, তাহলে তুমি জুড়ে সাউন্ড দিয়ে বাজাবে। এখানেই জীবনের মূল্যবোধ দেখা যায়। নিজের সমাজ, সংস্কৃতি, পরম্পরাকে শ্রদ্ধা করার জন্য, সম্মান করার জন্য মূল্যবোধ দরকার। এই যে বললাম, সমাজ, সংস্কৃতি, সবাইকে শ্রদ্ধা প্রদর্শন। কিন্তু কথা হলো যে আমাদের সমাজে এই যে ধর্মটাকে নিয়েই এখন মানে একটা সমস্যা দাঁড়িয়েছে। এক ধর্মের মানুষ অপর ধর্মকে ভালোবাসে না, বা তাদের মধ্যে একটা বিদ্বেষ কোথাও না কোথাও দেখতে পাই। আমাদের দেশে যদি না বলি, অন্য দেশেও তো রয়েছে। বাংলাদেশের যে ঘটনা, আমাদের হিন্দুদের উপর যা নির্যাতন করা হয়েছে, তো কোথাও না কোথাও তাদের সেই মূল্যবোধের অভাবটা আমরা হয়তো পরিলক্ষিত হাতে দেখতে পারি। সকল ধর্মকে শ্রদ্ধা জানাবে, সকল ধর্মকে সমান পথে দেখবে, সেটাই হচ্ছে মূল্যবোধ শিক্ষা, সেটাই হচ্ছে সম্মানের শিক্ষা। সবাইকে গুরুত্ব দেবে, সবাইকে সম্মান করবে, সেটাই হচ্ছে মূল্যবোধ শিক্ষা। আমাদের ব্যক্তিগত জীবনে মূল্যবোধ শিক্ষার প্রয়োজন, যা আমরা এই প্রবন্ধের শুরুতে আমরা আলোচনা করব। এই যে এখানে লেখা আছে যে জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সবাইকে সম্মান করার শিক্ষাই হচ্ছে মূল্যবোধ শিক্ষা। তখন আমরা আলোচনা করলাম মূল্যবোধ শিক্ষা নিয়ে। এবারে মূল্যবোধ শিক্ষার যিনি রচনা করেছিলেন, যিনি লেখক, তিনি হচ্ছেন ডক্টর সুজিত বর্ধন। ওনার কিন্তু বয়স অনেক কম, কিন্তু বয়সে নবীন হলেও তার লেখার মধ্যে যথেষ্ট অভিজ্ঞতার ছাপ পরিলক্ষিত করা যায়। এই যে মূল্যবোধ শিক্ষা লিখেছেন, আমাদের ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে তার প্রয়োজনীয়তা আমরা এই পাঠে পড়তে আরম্ভ করব। আমাদের সমাজে কিন্তু প্রতিনিয়ত অন্যায়, অবিচার হচ্ছে। সেই অন্যায় অবিচারগুলাকে বন্ধ করে সহানুভূতি, সহযোগিতা, ভ্রাতৃত্ববোধ, সেই ভাবনাটাকে জাগানোর জন্যই সুজিত বর্ধন এই প্রবন্ধটি রচনা করেছেন। সবাই যদি মিলে থাকে, সবার মধ্যে যদি সহযোগিতা, সহানুভূতি, প্রেম এটা থাকে, তাহলে একটা সুন্দর সমাজ গঠন হবে, একটা সুন্দর মানুষ তৈরি হবে। সেটাই হচ্ছে এই পাঠের মূল উদ্দেশ্য। তো এই পাঠে লেখা আছে যে অন্যায়, অবিচার, হিংসা, বিদ্বেষ, মিথ্যাচার ইত্যাদি পরিহার করে সহযোগিতা, সহানুভূতি এবং শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য শিক্ষা উপযুক্ত মানসিকতা সৃষ্টি করে। মানুষের মেন্টালিটি, মানুষের মানসিকতা কিন্তু শিক্ষা তৈরি করে। বিভিন্ন ধরনের ঘটনাবলী দিয়ে তারা যাতে বুঝতে পারে, যেগুলো তোমাদের জীবনে কাজে লাগবে, সেগুলো আমাদের বিভিন্নভাবে। দেখো, এক কথায় বলতে গেলে আমরা শুধু বলি যে ট্র্যাডিশনাল মেথড পড়া, কিন্তু
তার কোথাও না কোথাও একটা হয়তো অ্যাডভান্টেজ আমার মনে হয় আছে, যে আমাদের একটা জিনিস কিন্তু বিল্ড আপ হয়, আমরা ডিফারেন্ট প্রবলেমস কিন্তু সেখান থেকে বুঝতে পারি প্র্যাকটিক্যালের সাথে। দেখো আমি সেটা বলছি না যে থিওরিটিক্যাল কোনো প্রবলেমের সাথে প্র্যাকটিক্যাল প্রবলেমের খুব একটা মিল আছে, বাট কিছুটা হয়তো আমরা শিক্ষা থেকে আহরণ করতে পারি, সেটা কিন্তু মানতেই হবে। তো এই শিক্ষার আর একটি উদ্দেশ্য, সর্বোপরি এই শিক্ষা দৃঢ় চরিত্র সহায়ক। একটা মানুষের ভালো চরিত্র সৃষ্টি হতে গেলে, সুন্দর চরিত্র সৃষ্টি হতে গেলে কিন্তু মূলভূত শিক্ষার যথেষ্ট প্রয়োজন রয়েছে। শিক্ষা বিভাগের নির্দেশক্রমে এই পাঠ্যক্রমে সন্নিবিষ্ট করা হয়েছে। এই গল্পের গুরুত্ব, এই প্রবন্ধের গুরুত্ব যথেষ্ট আছে, তার জন্য এইচএসসি প্রবন্ধটিকে আমাদের পাঠ্যে অন্তর্ভুক্ত করেছে। চলো এবার এই প্রবন্ধটি আমরা আলোচনা করি। এইভাবে প্রবন্ধটি আরম্ভ হচ্ছে যে মূল্যবোধ শিক্ষা বিষয়টি আমাদের দেশের একটি নতুন নয়। কেন নতুন নয়? লেখক গল্পের শুরুতেই বলছেন যে মূল্যবোধ শিক্ষা বিষয়টি আমাদের দেশের নতুন নয়। এই যে সামাজিকভাবে সমর্থিত কোনো কর্ম আচরণ যেটি মানুষ গুরুত্ব এবং সম্মানের সাথে ধরে রাখে, সেই শিক্ষাকে আমরা বলি মূল্যবোধ শিক্ষা। সেটা কিন্তু প্রাচীনকালে ব্যবহার হতো। কোথায় ব্যবহার হতো? না, প্রাচীনকালে যখন সংস্কৃত টুল ছিল, ব্রাহ্মণরা বা পণ্ডিতেরা যখন পড়াশোনা করাতেন বা পড়তেন যখন, তখন যে টুলে তারা পড়তেন সেখানে শুধু যে আমাদের পুঁথিগত শিক্ষা দেওয়া হতো না, তার সাথে সাথে কি দেওয়া হতো? ধর্মীয় শিক্ষা দেওয়া হতো, চরিত্র গঠনের শিক্ষা দেওয়া হতো। তাই সেই শিক্ষার কথাই প্রথমে ইঙ্গিত করেছেন সুজিত বর্ধন, যে মূল্যবোধ শিক্ষা আমাদের দেশের একটি নতুন বিষয় নয়। ভারতবর্ষের প্রাচীন শিক্ষা ব্যবস্থা মূল্যবোধের উপর প্রতিষ্ঠিত ছিল। প্রাচীন যে টুলের শিক্ষা ব্যবস্থা, যেটা শিক্ষার অন্যতম উদ্দেশ্য মূল্যবোধ সৃষ্টি করা। শিক্ষার একটি অন্যতম উদ্দেশ্য হচ্ছে মূল্যবোধ সৃষ্টি করা ছাত্রছাত্রীদের মধ্যে। ব্যক্তি জীবন ও সমাজ জীবনকে সর্বাঙ্গীন করে তুলতে হলে মূল্যবোধের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একজন মানুষের জীবনটাকে সুন্দর করে পরিচালিত করতে হলে মূল্যবোধ শিক্ষার যথেষ্ট প্রয়োজন রয়েছে। আমাদের জীবনের প্রতিপদে মূল্যবোধ শিক্ষা কে আমাদের থাকবে। আমাদের নিয়ম নীতি যদি ভালো না হয়, তাহলে একজন ভালো মানুষ কিভাবে তৈরি হবে? আমাদের যদি কথার দাম না থাকে, অনেক মানুষ দেখবে কথা বলে দিয়ে কথা রাখতে পারে না। একটি কথা ছিল, কবিতা ছিল তোমাদের ফার্স্ট ইয়ারে, যে কেউ কথা রাখেনি 33 বছর কাটলো। সেইভাবে অনেকে কথা দিয়ে কথা রাখতে পারে না। তো তার মধ্যে হয়তো কোনো একটা মূল্যবোধের অভাব, তাই কথা দিয়ে সে কথা রাখতে পারেনি। আচ্ছা, আমাদের সামাজিক, সাংস্কৃতিক তথা নৈতিক উন্নতি সাধনের ক্ষেত্রে মূল্যবোধ তাই অপরিহার্য। আমাদের ব্যক্তি জীবনে সামাজিক, নৈতিক নিয়ম নীতি, যেটা এই সংসারে সুন্দরভাবে প্রতিষ্ঠিত হতে হলে কিন্তু নৈতিক মূল্যবোধের যথেষ্ট দরকার। নিয়ম নীতিতে চলতে হবে। ডিসিপ্লিন যদি তোমার ভিতরে না থাকে, তাহলে চলার ক্ষেত্রে অনেকটা অসুবিধা আমরা দেখতে পারি। তো ইংরেজি ভ্যালু অর্থাৎ মূল্য শব্দটি মানুষের অন্তর্নিহিত নৈতিক গুণ, বিশেষত যোগ্যতা, চারিত্রিক বৈশিষ্ট্য ইত্যাদি বোঝায়। এবারে মূল্যবোধ মানে কি? এখানে পরিষ্কারভাবে লিখেছে যে সামাজিকভাবে সমর্থিত যেসব আচরণ কর্মকে মানুষ গুরুত্ব এবং সম্মানের সাথে আয়ত্ত করে, সেই শিক্ষাকে বলে মূল্যবোধ শিক্ষা। সম্মানের সাথে মানুষ যেটাকে গুরুত্ব দেবে, মানুষ যেটাকে সম্মান দেবে, সেটাই হচ্ছে মূল্যবোধ শিক্ষা। জীবনের লক্ষ্য পূরণের স্বার্থে একজন ব্যক্তির মনে কিছু বিশ্বাস বা ধারণার জন্ম হয়। সেই ধারণা বা বিশ্বাস হচ্ছে মূলত ওই মূল্যবোধের উপর প্রতিষ্ঠিত হচ্ছে। সেই ধারণা যে আমাদের নিজে যে কিছু একটা করবো, কিছু একটা চাইবো, সেগুলো কিন্তু মূল্যবোধের উপর মূলত নির্ভর করছে। কোনো সদ্যজাত একটা শিশু জন্মের পরেও কিন্তু কিছু আহরণ করে না সমাজ থেকে। তো মূল্যবোধও তেমনি কোনো জন্মগত গুণ নয় যে জন্মের পরেও তার মধ্যে থাকবে। যেমন আমাদের ট্যালেন্ট কিছুটা জন্মগত থাকে, কিছুটা আমরা আহরণ করি। তাহলে এই মূল্যবোধটাও জন্মগত গুণ নয়, এটা আমরা আহরণ করি সমাজ থেকে। একটা শিশু যখন জন্ম হয়, প্রথমে সে কোথা থেকে মূল্যবোধ আহরণ করে? প্রথমে তার পরিবার থেকে, তার মা বাবার কাছ থেকে, তারপর বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান থেকে যেখানে সে পড়াশোনা করে, তারপর সামাজিক পরিবেশ থেকে। আজকে সমাজ থেকেও কিছুটা শিখবে। তার পাশের বাড়ির লোক সিগারেট খাচ্ছে, সেও তার দেখে সিগারেট খাবে। এটা হচ্ছে সমাজ থেকে দেখে শিখলো কিছুটা। সবাই এটা করে না, কিন্তু কিছুটা করে। দেখে শেখাও কিন্তু অনেকটা। ও স্পিডে চালালো, আমিও স্পিডে বাইক চালাবো, এইটাই। এটা হচ্ছে মূল্যবোধটা কোথা থেকে আহরণ করে। একটা শিশু জন্মের পরে প্রথমে তার পরিবার থেকে, সামাজিক পরিবেশ থেকে, তারপর বিদ্যালয় বা স্কুল থেকেও কিন্তু। তাই স্কুলে পড়াশোনার পাশাপাশি মূল্যবোধের শিক্ষারও যথেষ্ট দরকার। তাকে যদি নিয়ম নীতি প্রথম থেকে শেখানো হয়। এখনের অনেকটা প্লে স্কুল আছে, যেখানে বাচ্চাদের প্রথম থেকে এত ভালো, আমি সেদিন একটা ভিডিও দেখলাম, এত ভালো লাগলো যে প্রথম থেকেই তাদেরকে এত সুন্দর সুন্দর অ্যাক্টিভিটির মাধ্যমে তারা মানে পড়াশোনা করছে। যেমন এনইপির মধ্যে আসলো যে বাচ্চাদের অ্যাক্টিভিটির মাধ্যমে যখন পড়বে, আমরাও কোনো জিনিস যখন ডায়াগ্রামেটিক্যালি এক্সপ্লেনেশন করে পড়ি, তখন আমাদের এই জিনিসটা বেশি মনে থাকে। এটা আমাদের ব্রেইনের খেলা, এটা মনে থাকে। তো বাচ্চাদেরও সেইভাবে যদি দেওয়া হয়, তাহলে সেও মনে থাকবে। তার পড়াশোনার পাশাপাশি তাকে মূল্যবোধ শিক্ষারও প্রচেষ্টা দরকার। তাকে নিয়ম নীতি, ডিসিপ্লিন, সেগুলো তাকে দেওয়ার চেষ্টা করতে হবে।
আচ্ছা, সদ্যজাত শিশু কোনো বুধ দিয়ে জন্মগ্রহণ করে না, অর্থাৎ মূল্যবোধ কোনো জন্মগত গুণ নাই, এখানে পরিষ্কার করে বলা হয়েছে। একজন ব্যক্তি একটি সমাজের জন্য সমস্ত গুণ প্রয়োজনীয়, তাৎপর্যপূর্ণ, মূল্যবান বলে গণ্য করা হয়। সেই সব গুণ আহরণ করার জন্য যে প্রচেষ্টা তাকেই মূল্যবোধ শিক্ষা বলা হয়। সেই গুণ যে আহরণ করার যে প্রচেষ্টা সেটাই হচ্ছে মূল্যবোধ শিক্ষা। এবার এই যে মেইন গল্পটা, যে শিশু প্রথম পরিবার, পরে বিদ্যালয়, বিভিন্ন সামাজিক পরিবেশ থেকে জীবনের প্রয়োজনীয় মূল্য আহরণ করে। একটা শিশু আমরা কোথা থেকে প্রয়োজনীয়তা, প্রথম মা বাবার কাছ থেকে কথা শিখলাম, মা বাবার কিছু অ্যাক্টিভিটি শিখলাম, তারপর সমাজ থেকে, তারপর স্কুল থেকে, বিদ্যালয় থেকে। সমাজে বিভিন্ন সময়ে মূল্যবোধের পরিবর্তন হয়ে থাকে, কিন্তু সত্যনিষ্ঠা, অহিংসা, মৈত্রী, করুণা, প্রেম, সেবা, ত্যাগ ইত্যাদি গুণগুলো সার্বজনীনতা, বিশ্বজনীন বলে এই গুণগুলি কিন্তু সবার থাকতে হবে। তোমার মধ্যে সত্য থাকতে হবে, নিষ্ঠা থাকতে হবে, অহিংসা থাকতে হবে, মৈত্রী, বন্ধুত্বপূর্ণ ভাব থাকতে হবে, দয়া থাকতে হবে, প্রেম থাকতে হবে, সেবা থাকতে হবে। এগুলো সর্বজনীন, এগুলা কিন্তু চেঞ্জ হয় না। মূল্যবোধ শিক্ষা ব্যক্তির জীবনের সাফল্যের চাবিকাঠি। জীবনে সফলতা করতে হলে এই সমস্ত মূল্যবোধ শিক্ষার যথেষ্ট দরকার। জীবনে যদি নিজেকে ফাঁকি দাও, একটা সময় নিজেই ফাঁকি দিয়ে দেবে, জীবন তোমাকে ফাঁকি দিয়ে দেবে। তাই মূল্যবোধ শিক্ষা আমাদের জীবনে দরকার, এবং জীবনের সাফল্যের ক্ষেত্রে মূল্যবোধ শিক্ষার কিন্তু যথেষ্ট প্রভাব পরিলক্ষিত হয়। এই গল্পটা কিন্তু যদি ভালো করে বুঝো না, তাহলে মনে হবে একটু বোরিং গল্প, কিন্তু এই গল্পটা এইভাবে লাইন ধরে 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 এই প্রবন্ধটা পড়াতে হবে, না হলে তোমরা জিনিসটা বুঝতে পারবে না, এবং আনসার যখন লিখবে তখন এই ঘটনাগুলোকে তোমরা এক্সপ্লেন করবে। এটা আমাদের জীবনের ক্ষেত্রে অনেক দরকার, তাই আমি লাইন ধরে ধরে বলি। আমি পারতাম যে সামারিগুলো একটা এক্সপ্লেনেশন করতাম, বাট আমি গল্পটা পুরো পড়ছি যাতে তোমরা জিনিসটা বুঝতে পারো এবং জীবনে কিছুটা ইউটিলাইজ করতে পারো। আমি যখন পড়েছিলাম গল্পটা, আমারও মনে হয়েছিল এটা কোনো ইম্পর্টেন্ট নয় বা কিছু, কিন্তু যখন ধীরে ধীরে যখন একটা কথা মনে হয় যে আমরা যে স্টেজটা পেরিয়ে আসি, তারপর মনে হয় যেমন এই জিনিসটা যদি করতাম তাহলে ভালো হতো। তো আমরাও মূল্যবোধ শিক্ষাটা চ্যাপ্টারটাকে মনে করছিলাম এত কি, কিন্তু ধীরে ধীরে যখন পড়েছি, 2-3 মাস পর যখন রিভাইজ দিয়েছি, চ্যাপ্টারটা ভালো করে পড়েছি, এক্সপ্লেনেশন শুনেছি কলেজের ক্লাসের, তখন অটোমেটিক্যালি চ্যাপ্টারটা আমাদের ব্যক্তিগত, এখন যখন ডিগ্রিতে উঠলাম তখন মনে হলো না চ্যাপ্টারটা আমাদের ব্যক্তিগত জীবনে অনেক দরকার। ঠিক আছে, তো তার জন্য আমি অনুরোধ করছি যে সুন্দর করে জিনিসটা বুঝো, তারপর আনসারগুলো পড়বে। এই পার্টটি অনেক ইম্পর্টেন্ট। তারপর 1979 সালে রাষ্ট্রীয় শিক্ষা গবেষণা পরিষদ 84 প্রকার মূল্যবোধের একটি তালিকা প্রস্তুত করেছে। সেই যে 1969 সালে যে 84 প্রকার মূল্যবোধ যে তালিকা প্রস্তুত করেছে, তার মধ্যে কয়েকটি মূল্যবোধের প্রকার আমাদের এখানে দেওয়া হয়েছে। প্রথম হচ্ছে সামাজিক মূল্যবোধ। সামাজিক মূল্যবোধটা কি? এই যে সামাজিক মূল্যবোধ ব্যক্তিকে সমাজে সুন্দরভাবে, সঠিকভাবে পরিচালিত করার ক্ষেত্রে বিশেষ সহায়তা প্রদান করে। সেই ধরনের মূল্যবোধ কি হলো? ক্ষমা, প্রেম, দয়া, বন্ধুত্ব ভাব। এই ধরনের মূল্যবোধ সামাজিক রীতিনীতি, আচার ব্যবহার ইত্যাদির সাথে জড়িত। জিনিসটা আবার বুঝিয়ে দিই, যে সমাজে সঠিক পদক্ষেপে সঠিক সুন্দরভাবে চলার ক্ষেত্রে এই সামাজিক মূল্যবোধ সৃষ্টি করে, আমাদের সহায়তা করে। সেই মূল্যবোধগুলো কি? সহযোগিতা, কাউকে সাহায্য করবে, ক্ষমা, বন্ধুত্বভাব, দয়া, প্রেম ইত্যাদি। এই ধরনের মূল্যবোধ সামাজিক রীতিনীতি, আচার ব্যবহার ইত্যাদির সাথে জড়িত, সমাজের সাথে বিশেষভাবে জড়িত, তাই এটা সামাজিক মূল্যবোধ, সোশিয়াল ভ্যালুস। ঠিক আছে। সেকেন্ড হচ্ছে এই যে আবেগিক মূল্যবোধ। আমি প্রথমে যেটা বললাম, এই যে সামাজিক পয়েন্ট অফ ভিউ দিয়ে যেটা বললাম, সেটা হচ্ছে আবেগিক মূল্যবোধ। অপর মানুষের দুঃখে তুমি দুঃখী হবে, সেটা হচ্ছে আবেগিক মূল্যবোধ, ইমোশনাল ভ্যালুস। ওই যে বললাম, তোমার পাশের বাড়ির একজন মানুষ মারা গেছে, তুমি যদি সেখানে জুড়ে সাউন্ড দিয়ে বক্স বাজাও, তাহলে সেখানে তোমার আবেগিক মূল্যবোধের কিন্তু অভাব আমরা পরিলক্ষিত হতে দেখা যায়। আবেগিক মূল্যবোধ ব্যক্তিকে সমাজের অন্য মানুষের দুঃখে, কষ্ট এবং বিপদে আপদে পাশে থাকার ক্ষেত্রে উৎসাহ করে। তুমি যদি একজন সমাজের মানুষ হয়ে তোমার পাশের মানুষের বাড়ির বিপদে তুমি যদি না থাকলে, তাহলে তুমি কিসের মানুষ? তাই সমাজের মানুষের দুঃখ কষ্টে থাকাটা অতি দরকার একজন মানুষ হিসাবে, তোমার ভিতরে প্রকৃত মূল্যবোধের যদি অভাব না হয়। তো আবেগিক মূল্যবোধ ব্যক্তিকে সমাজের অন্য মানুষের দুঃখে, আপদে বিপদে পাশে থাকার ক্ষেত্রে সহায়তা করে। আবেগিক মূল্যবোধের জন্যই আমরা একে অপরের দুঃখে সুখে সুখ অনুভব করি, অপরের দুঃখে আমরা দুঃখ অনুভব করি, অপরের সুখে আমরা সুখে অনুভব করি, অপরের আনন্দে আমরা আনন্দ অনুভব করি। এই যে আমাদের ভিতরে আবেগিক মূল্যবোধ আছে। একটা মানুষ, একটা ছেলে, মার ছেলে বা একটা বাবার ছেলে একটা ভালো চাকরি পেয়েছে, সেখানে যদি আমরা কাঁদি, হবে না, আনন্দ করতে হবে যে না, ও পেয়েছে, ওকে আরো মোটিভেট করো, ওর মা বাবাকে মোটিভেট করো, তোমাদের প্রশ্ন, তোমাদের কষ্ট, সফলতা এনে দিয়েছে। তো এটা হচ্ছে আবেগিক মূল্যবোধ। এর জন্যই আমরা সমাজে একে অপরের দুঃখে দুঃখ, একে অপরের সুখে সুখ অনুভব করি, এই আবেগিক মূল্যবোধের জন্যই। মানবিক সম্পর্কগুলো এর মধ্যে টিকে থাকে। আমাদের যে সমাজের সম্পর্ক, আজকে যদি তোমার পাশের বাড়ি কেউ একজন মারা গেল, তুমি যদি হ্যাঁ 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 করে অট্টহাসি দাও, তাহলে তোমার সেখানে আবেগিক মূল্যবোধ কাজ করবে। সমাজে তোমাকে ভালোবাসবে মানুষ, বলবে এই তো এক ধরনের বাল্টু। মানুষ মারা গেছে, সে দুঃখ প্রকাশ করবে, তা নিয়ে সে হাসছে, অট্টহাসি করছে।
এটা হচ্ছে আবেগিক মূল্যবোধ। এর উপর মানবিক সম্পর্ক টিকে থাকে, সমাজে একে অপরের সাথে যে মেলবন্ধন, ভালোবাসা, সেটা কিন্তু এর উপরই টিকে থাকে। আমরা দেখবে অনেক মানুষ আমাদের পর হলেও তাদের মধ্যে এমন আমাদের সম্পর্ক বোঝা যায় নিজের মানুষ থেকেও যেন তারা আমাদের জন্য বেশি। তো সেটা হচ্ছে আবেগিক মূল্যবোধ। সামাজিক বন্ধন অটুট রাখতে এই মূল্যবোধ অত্যন্ত দরকার, এটা হচ্ছে আবেগিক মূল্যবোধ। থার্ড পয়েন্ট যেটা হচ্ছে নন্দনতাত্ত্বিক মূল্যবোধ। ব্যক্তিভেদে সৌন্দর্যবোধ ভিন্ন, বিভিন্ন মানসিকতার তারতম্যের উপরে এই মূল্যবোধ নির্ভর করে। সেই জন্য একই জিনিস ভিন্ন জনের কাছে ভিন্নভাবে ধরা দেয়। আজকে পড়াশোনা তোমার কাছে এক ধরনের ধরা দেবে, আমার কাছে একজন, আরেকজনের কাছে আরেকজন। যে পড়াশোনা জীবনে করেনি তার কাছে পড়াশোনার ততটা মূল্য থাকবে না, বা এমনও হতে পারে সে পড়াশোনা করেনি কিন্তু পড়াশোনাকে যথেষ্ট মূল্য দেয়, রেসপেক্ট করে। ঠিক আছে, তো প্রতিজন মানুষের কাছে তার পয়েন্ট অফ ভিউটা আলাদা, তোমার কাছে এক ধরনের, আমার কাছে এক ধরনের। এই বোধের জন্যই চিত্রকলা, সঙ্গীত, সুকুমার কলা, ভাস্কর্য ইত্যাদি দ্বারা মানুষ আনন্দ লাভ করে। কারো চিত্রকলা ভালো লাগে, তোমার নাও লাগতে পারে, তোমার গান ভালো লাগে, আমার নাও লাগতে পারে। এটা হচ্ছে নন্দনতাত্ত্বিক মূল্যবোধ। এই বোধের জন্য চিত্রকলা, সঙ্গীত, সুকুমার কলা, ভাস্কর্য ইত্যাদির দ্বারা মানুষ আনন্দ লাভ করে। সেটা হচ্ছে ব্যক্তিভেদে যে সবার সৌন্দর্য আলাদা, সেই কথাই এখানে বর্ণনা করছেন। সেকেন্ড হচ্ছে আধ্যাত্মিক মূল্যবোধ, স্পিরিচুয়াল ভ্যালিউস। সেটা মূলত ধর্মের উপর নির্ভর করে। সেটা হচ্ছে বিখ্যাত দার্শনিক তথা শিক্ষাবিদ প্ল্যাটের মতে আধ্যাত্মিকতার উপলব্ধি শিক্ষার লক্ষ্য। আধ্যাত্মিকতা ধর্মের সাথে জড়িত শিক্ষার মধ্যে কিছুটা দরকার। ভারতীয় সমাজ জীবনে আধ্যাত্মিকতার এক বিশেষ গুরুত্ব রয়েছে। আমাদের সমাজ জীবনে আধ্যাত্মিকতা, আমরা কিন্তু নিয়ম নীতি এবং প্রাচীন পরম্পরাকে এখনো হয়তো বিশেষভাবে ধরে রেখেছি। আধ্যাত্মিক মূল্যবোধ ব্যক্তির আত্মা বিকাশের উপর অধিক গুরুত্ব প্রদান করে। এই মূল্যবোধ অনেকটা ধর্ম ভাবের উপর সঙ্গে জড়িত। কি কি লাইন বলছে যে আধ্যাত্মিক মূল্যবোধ ব্যক্তির আত্মার বিকাশের উপর অধিক গুরুত্ব প্রদান করে। আত্মার বিকাশ হবে, আত্মার বিকাশ কিসে হবে? আমাদের শরীরের বিকাশ হবে খাদ্য, ভালো খাদ্য, পুষ্টিকর খাদ্য। আত্মার বিকাশ হবে ধর্মের ক্ষেত্রে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে স্পিরিচুয়ালিটি, ঈশ্বরের উপর ভক্তি, বিশ্বাস, সেগুলোর উপরেই আধ্যাত্মিক মূল্যবোধ। তো এটা আমরা এক্সপ্লেন করলাম। লাস্ট পয়েন্ট যেটা হচ্ছে নৈতিক মূল্যবোধ। নৈতিক মূল্যবোধ কিন্তু আমাদের জীবনে অনেক দরকার। সংসারে, সমাজে সুন্দরভাবে প্রতিষ্ঠিত হতে হলে, মানুষ হিসাবে প্রতিষ্ঠিত হলে এই নৈতিক মূল্যবোধ থাকা অনেক দরকার, যেখানে তোমার ভিতরে ডিসিপ্লিন থাকবে, মরাল ভ্যালুস থাকবে, নিয়ম নীতি। এই যে আমাদের সততা, নিষ্ঠা, ন্যায়পরায়ণতা, পরোপকারিতা, সহযোগিতা ইত্যাদি এই ধরনের মূল্যবোধ। যে সংসারে নিজেকে মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করতে হলে এই মূল্যবোধ আবশ্যক, আহরণ করা অতি আবশ্যক। এটা সমাজ থেকে আহরণ করতে হয়। আমাদের সততা, আমাদের ভিতরে কতটা সততা আছে, নিষ্ঠা, কোনো কাজের প্রতি আমাদের কতটা ধ্যান আছে, ন্যায়পরায়ণতা, ন্যায় থাকবো, অন্যায় কাজে নিজেকে জড়াবো না, পরোপকারিতা, সমাজে অপরকে দুঃখ অনুভব করা, অপরকে সাহায্য করা, সহযোগিতা করা ইত্যাদি এই ধরনের মূল্যবোধ। সেটা হচ্ছে নৈতিক মূল্যবোধ, মানে মরাল ভ্যালুস। জীবনে এই নৈতিক মূল্যবোধ থাকা দরকার। নিয়ম নীতি যদি তোমার ভিতরে না থাকে, তোমার ভিতরে নিষ্ঠা না থাকে, তোমার ভিতরে সততা না থাকে, তোমার মধ্যে যদি ন্যায়পরায়ণতা না থাকে, তাহলে কী হবে? তুমি জীবনে কোথাও না কোথাও তার অভাব অনুভব করবে। তাহলে এই 5 ধরনের মূল্য, আরও অনেক মূল্যবোধ আছে যেগুলো আমাদের জীবনে অনেক দরকার। এই যে নৈতিক মূল্যবোধ, আধ্যাত্মিক মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, এই যে আবেগিক মূল্যবোধের জন্যই আমরা সমাজে একে অপরের দুঃখে দুঃখ, সুখে সুখ অনুভব করি, নয়তো কেন করতাম? এইগুলা কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনে অনেক দরকার। তাই লেখক এখানে এইগুলাকে মানে আমাদের মধ্যে প্রকাশ করেছেন, আমাদের মধ্যে পড়ার জন্য এটা আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে। আশা রাখি এগুলো তোমাদের ভালো লাগবে। পরবর্তীতে আমরা এই ভিডিওতে আমরা আরও আলোচনা করব, যেটা হচ্ছে আমাদের জীবনে মূল্যবোধ শিক্ষার দরকার কোথায়। এই পাঠ্যক্রমে প্রশ্ন নেই, কিন্তু 2-3টেই প্রশ্ন আছে। তো আমাদের জীবনে বা আমাদের ব্যক্তিগত জীবনে মূল্যবোধ শিক্ষার দরকারটা কোথায় আমরা আলোচনা করব ধীরে ধীরে। তো আশা রাখি তোমরা এতটুকু বুঝেছো যে মূল্যবোধের প্রকারটা কি। এগুলা কিন্তু একটু তোমাদের হয়তো বোরিং লাগতে পারে, বাট এইগুলাকে যে আর বানিয়ে বলার কোনো মানে বলা যাবে না, কারণ এটার তো একটা মানে নিয়ম আছে। তুমি এখন আধ্যাত্মিক মূল্যবোধ নিজে বানাতে পারবে। এটা তো আর কোনো গল্প নয় যে সেখানে আমাদের জীবনের সাথে বা এই গল্পে কি বললেন লেখক, গল্পে কি বললো সেটাকে এক্সপ্লেন করা যাবে, সেটা তো নয়। এটা হচ্ছে ধরুন প্রবন্ধ, যা বলেছেন তাকে আমরা আমাদের ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে অনেকটা সহায়তা, এবং আমি কিছুটা প্র্যাকটিক্যালও এক্সাম্পল দিয়েছি যেটা তোমাদের অনেক ক্ষেত্রে সহায়তা করবে। আশা রাখি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। পরবর্তী আমরা একটি পার্টে আমরা মূল্যবোধ শিক্ষার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করব। তো আজ এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে। এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের এডুকেশন চ্যানেল হেল্পারে। তার সঙ্গে ইংরেজির অবশ্যই সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা রইল আমাদের চ্যানেলের পক্ষ থেকে। তো আজকে আমরা যে টপিক নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে মূল্যবোধ শিক্ষার দ্বিতীয় যে পর্ব। আমরা প্রথম পর্বে আমরা আলোচনা করেছি যে মূল্যবোধ শিক্ষা কি, মূল্যবোধ শিক্ষার প্রকার এবং বর্তমান জীবনের সাথে মূল্যবোধ শিক্ষার যে আমাদের যে সম্বন্ধ রয়েছে তা আমরা উপস্থাপন করেছি। এখন দ্বিতীয় পর্বে আমরা মূল্যবোধ শিক্ষার প্রয়োজনীয়তা, আমাদের জীবনে কতটুকু আবশ্যক তার
প্রভাব এবং বিস্তার সম্বন্ধে আলোচনা করব। তো এই যে মূল্যবোধ শিক্ষা বিষয়টা কিন্তু আমাদের দেশের জন্য নতুন নয়। আমাদের দেশের জন্য এই মূল্যবোধ শিক্ষাটি নতুন নয়, কারণ আমাদের প্রাচীন শিক্ষা যে ব্যবস্থা ছিল, যে পুরনো শিক্ষা ব্যবস্থা যেটা ছিল, সেটা কিন্তু মূলত এই মূল্যবোধের উপর প্রতিষ্ঠিত ছিল। সেই সমাজ সংস্কারে নীতি নিয়ম এগুলোর উপরই মূলত ভিত্তি ছিল। ধীরে ধীরে কালের প্রভাবে পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা আসার পর আধুনিক কালের প্রভাবে ধীরে ধীরে সেই মূল্যবোধগুলো কোথাও যেন মানুষের মনে কিছুটা হারিয়ে যাচ্ছে। তার জন্যই ডক্টর সুজিত বর্ধন এই প্রবন্ধটি রচনা করেছেন, যাতে আবার সবাই জেগে উঠে এবং তাদের মধ্যে এই মূল্যবোধগুলো যাতে আবার জাগৃত হয়। তো এবং আমাদের শিক্ষা জগতের সাথে পরিচয় করানোর জন্য এই মূল্যবোধ শিক্ষাকে আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো এই যে মূল্যবোধ শিক্ষার প্রয়োজনীয়তা, এই মূল্যবোধ শিক্ষার প্রয়োজনীয়তা কতটুকু আমাদের জীবনে, এবং মূল্যবোধ শিক্ষাটা কীভাবে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে আধুনিক কালের ফলে, তা জানতে হলে আমরা একটু আলোচনা করব মূল্যবোধ শিক্ষার প্রয়োজনীয়তার কিছু উদাহরণ নিয়ে। আমাদের দেশে মূল্যবোধ শিক্ষার প্রয়োজনীয়তা যদি আমি বলি, তাহলে মানুষের ভিতরে যে এক নেই, দেশ যদি আমি নাও বলি, সমাজের কথা যদি বলি, একতার অভাব আমাদের সবার মধ্যে। এই যে একতা, ইউনিটির অভাবটাই প্রথমত আমাদের মধ্যে। সেকেন্ড কথা হচ্ছে পরোপকারের ভাব, যে সেটা কিন্তু মানুষের মনে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। সেই ভাবনাটুকু প্রাচীনকালের মতো সেই ভাবনাটুকু মানুষের মধ্যে আর নেই। তাই বর্তমান সময়ে মূল্যবোধ শিক্ষার গুরুত্ব যথেষ্ট বৃদ্ধি পেয়েছে এবং আমাদের জীবনেও তার অনেক প্রয়োজন। কারণ এই যে বর্তমান নষ্ট হয়ে যাচ্ছে যে সমাজ, যে অবক্ষয়িত সমাজ ব্যবস্থা, তার জন্য কিন্তু মূল্যবোধ শিক্ষার যথেষ্ট দরকার। শিক্ষার্থীদের যদি আজ থেকে তারা জীবনের মূল্যবোধ বুঝে যায়, তাহলে কোথাও যেন তাদের ভাবতে না হবে। এমন কোনো সময় আসবে যে সময় তাদের ভাবতে হবে, তাদের মধ্যে অনেক জিনিসের হয়তো অভাব তারা উপলব্ধি করবে সেই সময়। এই বর্তমান অবক্ষয়িত সমাজ ব্যবস্থা যে, সেটা নানা প্রকার সমস্যার উদ্ভব হয়েছে। এই যে আধুনিক সমাজ ব্যবস্থায় মানুষের মধ্যে সেই চিন্তাধারা, সেই প্রেম, ক্ষমা, দয়া, শ্রদ্ধা, সেগুলো কিন্তু ধীরে ধীরে কমে আসছে। গুরুজনদেরকে শ্রদ্ধা করা, সেই যে আচার আচরণ, প্রাচীন সংস্কৃতি, যেগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। এই সংস্কৃতির উদাহরণটা আমি যদি দিতে যাই, তাহলে কয়েকদিন আগে তোমরা দেখেছো হ্যাপি নিউ ইয়ারে আমাদের শিলচরে যে অবস্থা হয়েছে, এটা আর বলার কোনো অবকাশ রাখে না। এটা আমাদের সংস্কৃতির উপর কিন্তু একটা প্রভাব পড়ে। তোমরা ব্যক্তিগতভাবে ভাবো, আমাদের এখানকার সংস্কৃতি, বরাক উপত্যকার সংস্কৃতি, শিলচরের সংস্কৃতি, এবং এখানকার মানুষ এখনও সংস্কৃতিটাকে হয়তো কিছুটা ধরে রেখেছে। আমরা যদি বিদেশ কি বলবো, আমাদের অন্য ডেভেলপ যেগুলো স্টেট আছে সেগুলোতে যাই, বিভিন্ন জায়গা যেগুলো আছে সেগুলোতে আমরা যদি যাই, দেখবো যে ধীরে ধীরে সংস্কৃতিটাকে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের এখনকার হিন্দু বিবাহের কথা যদি আমি বলি, আমাদের বাঙালি বিবাহের কথা, এই বিবাহের যে প্রক্রিয়াটা কিন্তু ধীরে ধীরে, বিবাহের নিয়ম যেটা প্রাচীন ছিল সেটাকে বদলিয়ে আমি মানছি ডিজিটালাইজেশন হয়েছে, আধুনিকতার ছোঁয়া লেগেছে, কিন্তু পুরো আধুনিক সব কিছু নিজের যদি পরিবর্তন করে নিয়ে আমাদের অস্তিত্ব কল্পনা করা যাবে না। আজকে আমাদের যখন স্কুল কলেজে শিক্ষা, ইতিহাস বিষয় নিয়ে পড়ানো, হিস্ট্রি বিষয়ে, তখন আমাদের কিন্তু সংস্কৃতি নিয়ে খুব একটা কিছু দেখা যায় না। বাবর, আকবর, এইগুলো নিয়ে বেশিরভাগ টেন্স হচ্ছে। আমার মনে হয় যদি আমাদের প্রথম থেকে এইগুলো, আমাদের সমাজ সংস্কৃতি এগুলো নিয়ে প্রথম থেকে পড়ানো, তাহলে জীবনে আমরা কোথাও না কোথাও সেটাকে কাজে লাগাতে পারব। তো আমাদের এই পয়েন্টটা এইভাবেই আরম্ভ হচ্ছে যে আমাদের বর্তমান সমাজে অন্যায়, অবিচার, হিংসা, বিদ্বেষ প্রভৃতি ভরে গেছে। সেইগুলাকে দূর করে সহযোগিতা, সহমর্মিতা যদি মানুষের মনে যোগাতে হয়, তাহলে মূল্যবোধ শিক্ষা কিন্তু যথেষ্ট গুরুত্ব রয়েছে। কারণ যদি মানুষের মনে সহমর্মিতা না রয়ে, অপরের দুঃখে নিজে যদি দুঃখ প্রদর্শন করতে না পারে, তাহলে মানুষ হয়ে বেঁচে থাকাটা হয়তো আমার মনে হয় না উচিত। কারণ মনুষ্য জন্ম পেয়েছি একবার, সুখ দুঃখ তো তার মধ্যেই আসবে। সবগুলোকে নিয়েই যদি আমরা বেঁচে না থাকি, তাহলে মানুষের জীবনে কষ্ট, দুঃখ। একবার একটা কবিতা ছিল আমাদের ক্লাস 10-এ, তোমরা হয়তো পড়েছো, যেটা মানব জীবন সার এমন জীবন পাবে না আর বাহ্যগুলোর এমন সংসার সমরাঙ্গন। জীবনের প্রতিক্ষণে যুদ্ধ। এই যে তোমরা এইচএস পরীক্ষা দেবে,
এখানেও কিন্তু কোথাও না কোথাও যুদ্ধ রয়েছে, কোথাও না কোথাও তোমাদের লাক একটা জিনিস রয়েছে। সব কিছু তোমরা কিন্তু 100% দিয়ে যে 100% পাবে তোমরা, এটা কিন্তু কোনো আশা করো না। কারণ জীবন তোমাকে বা তোমার ভাগ্য বা তোমার কাজ, তুমি কাজ করে যেও, কিন্তু হয়তো ফলের আশাটা যদি তুমি সম্পূর্ণ করে নাও, তাহলে তোমার কোথাও না কোথাও যেন ভুল হবে। কারণ নিজের 100% দেওয়ার পর অনেক সময় আউটকাম যেটা নাও আসতে পারে। তো তার জন্য এই আনসারের ফাঁকে আমি কথাটা বললাম, যাতে তোমরা এখন থেকেই প্রিপারেশনটা নাও, কারণ সময় অনেক কম। এই যে বাংলা যেগুলো ভিডিওগুলো, তোমাদের এখন কলেজ বন্ধ, তোমরা আরামসে বাড়িতে এগুলো শুনো, তারপর আনসার রাইটিং করো, 2-3 বার আনসার একটা লিখো, পড়ো, এমনিতেই ভালো একটা লিখতে পারবে মার্কস। আমি জানি তোমরা পারবে, কারণ ল্যাঙ্গুয়েজটা আমরা প্রথম থেকে শুনি, তো শুনতে শুনতে কিন্তু এই যে কৈশোরকাল শিক্ষা বা মূল্যবোধ শিক্ষা যেগুলো চ্যাপ্টার আছে, এগুলো কিন্তু একটু মানে নতুন হয়তো আমার জন্য লাগছে, যেগুলা মানে হয়তো আগে কোনোদিন পড়োনি, তার জন্য পুরোনোটাকে টেনে 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 পড়ার চেষ্টা করবে, পুরোনো যে মূল্যবোধের কনসেপ্ট যেটা আমি প্রথমে তোমাদেরকে বলেছিলাম। আচ্ছা, এই যে হিংসা বিদ্বেষ, সেগুলো কিন্তু মানুষের মনে বেড়ে যাচ্ছে। সমাজের এই অবস্থার পরিপ্রেক্ষিতে, এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বলছেন লেখক যে আমাদের নির্দিষ্ট কিছু আদর্শ লক্ষ্য স্থির করা প্রয়োজন। কেন না, শিক্ষার্থীদের মূল্যবোধ গড়ে তোলার জন্য নির্দিষ্ট আদর্শ প্রয়োজন। কেন, বর্তমান গতিশীল সমাজে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির দ্বারা এই যে আধুনিক যুগের ছোঁয়া লেগেছে, অনেক নতুন মূল্যবোধও আমাদের মধ্যে তৈরি হচ্ছে। নতুন সংস্কৃতির সাথে সাথে আমরা আপোষ নিচ্ছি, আমরা যোগদান করছি, কিন্তু আধুনিকতার ছোঁয়ার সাথে সাথে নিজস্ব সমাজ সংস্কৃতির যদি সব কিছু ভুলে যাই, তাহলে একদিন হয়তো আমাদের সেই সংস্কৃতিটা চলে যাবে, হারিয়ে যাবে। দেশের, তোমরা নিশ্চয়ই অবগত, দেশের কয়েকটি ভাষা হারিয়ে যাচ্ছে কথা না বলার ফলে। তো আমার মতে এর থেকে আর লজ্জা নেই যদি কোনো ভাষা একদম পুনরায় পুরো হারিয়ে যায়, ঠিক আছে? তাহলে যে কোনো ভাষা বা যে কোনো সাহিত্য, এটা ভাষার ক্ষেত্রে নয়, যে কোনো সংস্কৃতিটাকে যদি হারিয়ে যায়, তাহলে কোথায় পাবে? এটাকে আমাদের মেনে চলতে হবে। এই চ্যাপ্টারের মধ্যে মধ্যে আমি কয়েকটা কথা বলবো যেগুলো অনেকটা দরকার, তোমরা উত্তর লেখার সময়ও এগুলোকে ইউজ করতে পারবে। এই যে বর্তমান গতিশীল সমাজের যে কথাটা বলা হচ্ছে, এখানে বলছেন যে আমাদের এই আধুনিক সমাজে ক্ষমা, প্রেম, সাধুতা, সহানুভূতি, সহযোগিতা, এই মানবিক গুণগুলি অতীতের স্মৃতি হয়ে পড়েছে। এই মানবিক গুণগুলো স্মৃতি হয়ে পড়েছে কারণ এই মানবিক গুণগুলো আর খুব একটা দেখা যায় না। সেই মানবিক গুণগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। ক্ষমা, প্রেম, সরল সহযোগিতা, সহমর্মিতা, এইগুলা কিন্তু মানুষের মনে হারিয়ে যাচ্ছে। তাই সুজিত বর্ধন বলছেন যে এই যে সহানুভূতি, ক্ষমা, মৈত্রী, এই যে বন্ধুত্ব, ন্যায়, অহিংসা, পরোপকারিতা, এইগুলি মানুষের মনে থেকে হারিয়ে যাচ্ছে। এগুলাকে পুনরায় জাগৃত করতে হবে, মানুষের মনে পুনরায় সেগুলাকে জাগিয়ে তুলতে হবে, যার জন্য মূল্যবোধ শিক্ষার যথেষ্ট প্রয়োজন দেখা যাচ্ছে। এগুলা কিন্তু হারিয়ে যাচ্ছে, তোমরা তোমাদের ব্যক্তিগত জীবনেও দেখবে কোথাও না কোথাও সেইগুলা হারিয়ে যাচ্ছে। আমার এক বন্ধু গতকাল আমাদের কথোপকথন চলছে, বলতে বলতে হঠাৎ বলছে যে ভাই, আমি যখন ক্লাস 12-এ উঠলাম বা আমি যখন এইচএস ফার্স্ট ইয়ারে উঠলাম, তার থেকে আমি অনেক মানুষকে চিনতে পেরেছি। এটা কিন্তু তোমরাও মনে রাখবে, তোমাদেরও যখন জীবনে সফলতা সবসময় নাও আসতে পারে। আমি জীবনের কথা বলছি না, যে কোনো একটা সিচুয়েশন, কোনো একটা সময়ে হঠাৎ আমাদের জীবনে কোনো একটা ধাক্কা খেলাম, তখন আমরা নিজস্ব যারা মানুষ আছে তারাও পিছ ফিরিয়ে দেখবে, তারাও তোমাকে তখন ততটা সম্মান করবে না। তো সেই জিনিসটা প্রকৃতির নিয়ম, সমাজের নিয়ম, তোমরা সেটাকে গ্রহণ করবে না। নিজস্ব চিন্তাধারাকে নিজে চলার ক্ষেত্রে কিন্তু চেষ্টা করো। বাবা মার যে ইচ্ছা, তুমি যেটা হবে, আর তোমার ইচ্ছার যদি মিল না থাকে, আমি বলবো যে তোমার নিজস্ব ইচ্ছাটাকে কিন্তু প্রাধান্য দাও। নাহলে হয়তো কোনো একটা সময় তোমার মনে সেই চিন্তাধারাটাকে তোমাকে বারবার কষ্ট দেবে, যে যদি আমি আমার নিজস্ব যে লক্ষ্য ছিল তাতে আমি কেন উপনীত হলাম না, হয়তো আমি জীবনে সফলতা অর্জন করতাম। তো এটাই হচ্ছে মূল্যবোধ শিক্ষার সাথে আমি রিলেট করলাম। কেন না, অনেক সময় আমরা পারিবারিক চাপেও অনেক সিদ্ধান্ত নিয়ে ফেলি। তো নিজের যে জিনিসটা ভালো বুঝবে সেটা নিজে করবে, তখনই তুমি তোমার ভালো এবং তোমার ব্যক্তিগত স্যাটিসফ্যাকশন তুমি পাবে। তো কোথাও না কোথাও সেই জিনিসটা তোমাকে বারবার মনে করিয়ে দেবে।
তো এই পাঠটি এভাবে চলছে যে এই গুরুত্ব গুণগুলি শিক্ষার্থীদের মনে পুনরায় জাগৃত করতে হলে মূল্যবোধ শিক্ষার যথেষ্ট প্রয়োজন। কারণ আজকের এই তরুণ তরুণীরা, আজকের এই যুবক যুবতীরা পরবর্তী জীবনের ভবিষ্যৎ। আজকে যদি আমরা সেই সংস্কৃতি, আমাদের বাবা কাকা জেঠুর সেই সংস্কৃতি, আমাদের দাদু তাদের যে সংস্কৃতি নিয়ম, এগুলোকে আমরা যদি ধরে না রাখি তাহলে একদিন হারিয়ে যাবে। কারণ আমরাই হচ্ছি পরবর্তী ভবিষ্যৎ, আমরাই পরবর্তী সমাজ, পরবর্তী জেনারেশনকে, পরবর্তী যে জেনারেশন সেটাকে আমরাই পদক্ষেপ দেখাবো, আমরাই পথ দেখাবো তাদেরকে। তো আমরাই যদি সেই সংস্কৃতি সমাজ এগুলাকে আমরা সবকিছু ভুলে যাই, তাহলে তারা কি শিখবে? ধীরে ধীরে এরকম দেখতে দেখতে হঠাৎ যেন হারিয়ে যাবে। তো এই কথাই বলছেন বারবার যে দূর করে উদার দৃষ্টিভঙ্গির সাথে সমস্যা সমাধানে উৎসাহিত করা প্রয়োজন, সবাইকে সাহায্য করার যে প্রবণতা। আমাদের দেশের সংস্কৃতি, ঐতিহ্য, পরম্পরা ইত্যাদি ছাত্রছাত্রীর এক শ্রদ্ধাশীল মনোভাব জাগৃত করতে হবে। আগেই বললাম যে আমাদের সমাজ সংস্কৃতিগুলোকে শ্রদ্ধা জাগাতে হবে, সেগুলোকে আবার ধরতে হবে, সেইগুলো যাতে হারিয়ে না যায় সেটা মনে রাখবে। দেশের বিভিন্ন জাতি, উপজাতি, বর্ণ, ধর্ম, সম্প্রদায়, ভাষা নির্বিশেষে সকলের মনে সম্প্রীতির ভাব সৃষ্টি করা প্রয়োজন। সকলের মিল, এই যে ভাষাভাষীর যে যুদ্ধ, এই তুমি এক জাত আমি এক জাত, ছোট জাত বড় জাত, উঁচু নিচু, সেই প্রবণতাকে কাটিয়ে উঠতে হবে। সবাই একসাথে চলবে, তখন আমাদের দেশের উন্নতি, সমাজের উন্নতি, সবার উন্নতি। ঠিক আছে, বারবার বলছেন যে এই যে জাতি, ধর্ম, উপজাতি, সম্প্রদায় সবাই একসঙ্গে মিলে সম্প্রীতির ভাব, মিলনের ভাব নিয়ে সবার মতে সংহতি থাকা অতি আবশ্যক। মূল্যবোধের অবক্ষয়ের জন্য আজকের তরুণ তরুণীদের মধ্যে শিষ্টাচারের অভাব, এই মূল্যবোধ হারিয়ে যাচ্ছে, তার জন্যই শিষ্টাচারের অভাব, নিয়ম নীতির অভাব, সম্মান পায় না গুরুজনেরা। কেন? এই মূল্যবোধটা হারিয়ে যাচ্ছে। তারা নিজস্ব চিন্তাধারা নিজে স্থির করে। জীবনের সব চিন্তাধারা নিজে কিন্তু স্থির করা যায় না, কিছুটা জিজ্ঞেস করতে হয়। ঠিক আছে, তো এখানে বারবারই বলছেন যে মূল্যবোধের অবক্ষয়ের জন্য আজকের তরুণীদের মধ্যে শিষ্টাচারের অভাব, অপরাধ প্রবণতা, অশালীন আচরণ এক ভয়াবহ রূপ দিয়েছে। অশালীন আলোচনা, আমি একটু আগে ঘটনাটা বললাম যে যা অবস্থা, সমাজটাকে হয়তো আমাদের এই সংস্কৃতিটাকে ধীরে ধীরে এইভাবে যদি আমরা চলতে থাকি তাহলে একদিন হয়তো সেগুলো হারিয়ে যাবে, আমরাই হয়ে যাব আধুনিক, সর্বকালের সব দিক থেকে আধুনিক হয়ে যাব। আধুনিক তো আছি, আরো আধুনিক হয়ে যাব। বিভিন্ন জিনিস আরো আমাদের দেখার হয়তো বাকি রয়েছে, সেগুলা দেখব। তো এর জন্য বলছেন যে এই সমস্ত সমস্যা সমাধানের একমাত্র উপায় মূল্যবোধ শিক্ষার প্রসার ঘটানো। এইগুলাকে দূর করার জন্য, এই যে সহমর্মিতা, সহশীলতা, এগুলা যদি মানুষের মনে জাগৃত করতে হয়, তার জন্য মূল্যবোধ শিক্ষার যথেষ্ট প্রয়োজন। কেননা একমাত্র মূল্যবোধ শিক্ষাই এই কাজ করতে পারে। অতএব শিক্ষানুষ্ঠানগুলিতে মূল্যবোধ শিক্ষা আবশ্যক করা অতি জরুরি। সবাইকে এই মূল্যবোধ শিক্ষানুষ্ঠানে প্রথম থেকে তোমাদের কেন জানানো হচ্ছে, যাতে তোমরা এখন থেকে তোমাদের মনে, তোমাদের জীবনে এই মূল্যবোধ শিক্ষার প্রয়োজনীয়তাটিকে উপলব্ধি করতে পারো। তোমরাও সবাইকে সহমর্মিতা, ক্ষমা, প্রেম তোমাদের মধ্যে জাগৃত হয়, তোমাদের মধ্যে মনুষ্যত্ব জাগৃত হয়। তার জন্য এইটা জীবনে আমি সব কিছু করলাম, মানুষ হলাম না, বাবা মাকে সেবা করলাম না, জীবনে কি করবে? ভগবানকে পূজা করলাম আর মা বাবাকে সেবা করলাম না, সমাজে আধুনিক হয়ে গেলাম, কিন্তু ভালো ব্যবহার জানলাম না, প্রেম নেই নিজের ভিতরে। তো এমন চিন্তাধারা আমার মতে ভালো নয়। সবার সাথে মিলে চলবে, এক হয়ে চলবে, তাই হচ্ছে জীবন। কারণ জীবনে একবার আমরা মানব জীবন পেয়েছি, বারবার পাবো। আনন্দ ফুর্তি সব কিছু নিয়ে জীবন, পড়াশোনা সব, দুঃখ সুখ সব নিয়ে জীবন। সুখ সুখ করে কেঁদো না, আর যতই কাঁদিবে ততই ভাবিবে, ততই বাড়িবে হৃদয়। এবার এই কথা নিয়ে আজকের এই চ্যাপ্টারটি আমরা শেষ করলাম। তো মূল্যবোধ শিক্ষার প্রয়োজনীয়তা আরও যখন তোমরা পড়বে, তোমরা আরও মানে উত্তরটাকে সুন্দর করে লিখবে। তাহলে এতটুকুই থাক আজকের মূল্যবোধ শিক্ষা। অন্য এক ভিডিও আমরা কৈশোরকাল এবং তার উপযোগী শিক্ষা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করবে। ধন্যবাদ সবাইকে।